তালিবানি সন্ত্রাস, তালিবানের বিরুদ্ধে প্রতিবাদ, আর অন্যদিকে আমাদের দেশে 2024কে লক্ষ্য রেখে সমস্ত বিরোধীরা এক মঞ্চে আসার চেষ্টা করছেন, হাতে হাত ধরে এগোনোর চেষ্টা করছেন। কোনো বিরোধ নয়, কোনো প্রতিবাদ নয়, সব স্বার্থ ভুলে। আমরা আর জনতার দরবারে আর কোন কোন বিষয় দিকে নজর দেবো, আসুন দ্রুত দেখে নিই। সোনিয়া মমতার ভার্চুয়াল বৈঠক, যার নির্দেশ আপনাদের সামনে এক্ষুনি আসবে। কি এলো এই ভার্চুয়াল বৈঠকে? লক্ষ্য 2024, লক্ষ্য স্থির রেখে এগোতে হবে এখন থেকেই। 3, জনপ্রিয়তা কমছে মোদির। আমরা বলছি না, বলছে এক সমীক্ষা, দেখাবো সেই সমীক্ষা। এরপর এনআরসি না হলে এই বাংলা বাংলাদেশ 2 হবে, মানে দ্বিতীয় বাংলাদেশ হয়ে যাবে বলছেন বিজেপি নেতারা, বিরোধী দলনেতা তথাগত রায়। এরপর প্রতিরোধের মুখে তালিবান, সবিস্তারে সেই ছবি আপনাদের সামনে আনবো। তবে সবার আগে সেই ছবিটা আপনাদের সামনে আনি আজ সোনিয়া গান্ধীর নেতৃত্বে, সোনিয়া গান্ধীর আহ্বানে 19 বিরোধী দল এক জায়গায় হলো, যেখানে অন্যতম মুখ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন ছবি, সেই ছবি। এবার কি কি হলো, কি কি নির্যাস, আমরা কি বিশেষ ইনপুট পেলাম দেখুন এবার। দলের বিভিন্ন মুখ, অন্যতম মুখ অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও দেখছেন সীতারাম ইয়েচুরি, শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, এম.কে. স্টালিন, হেমন্ত সোরেন, তেজস্বী যাদব, মেহবুবা মুফতি, একদম কাশ্মীর থেকে কন্যাকুমারী, সব দলকে এক করতে হবে মোদী বিরোধী আন্দোলনে। এটাই টার্গেট তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের গোটা বিরোধী শিবিরের। নজরে 2024 বিকেল 4টায় বৈঠক ছিল। এবার আসুন আমাদের সঙ্গে যারা উপস্থিত অতিথি আছেন পরিচয় করি, একটু পরে আপনাদের দেখাবো অন্যান্য অতিথিদেরও অন্যান্য বিষয়। এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন, সন্ময় বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতা, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেস নেতা, কৌস্তব আমার সঙ্গে রয়েছে কংগ্রেস নেতা এবং শুভময় মৈত্র রাজনৈতিক বিশ্লেষক। আমি শুরুতেই সন্ময়দার কাছে আসি। চাপ মনে হচ্ছে সন্ময়দা? মানে আমাদের এটা ভালো লাগছে, অন্তত অ্যাটলিস্ট সোনিয়া গান্ধীর নেতৃত্ব মেনে নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাই দরকার। বিরোধী ইউনিটি যা দরকার, একটা গণতান্ত্রিক ব্যবস্থা ঠিকঠাক মতো গড়ে তুলতে গেলে সব থেকে বেশি দরকার অপোজিশনের সহমত, ইউনিটি, একত্রীকরণ। আমরা 2019 জানুয়ারি ইউনাইটেড ইন্ডিয়া দেখেছি, আমরা এবারে 2024 ইউনাইটেড ইন্ডিয়ার এফার্টটা দেখি। অসুবিধা কি? ভালো, মানে অপোজিশন যদি একত্রিত হয় তাহলে এই প্রাতরাশের বৈঠকে অমুক গেলেন না, ওই ডিনার বৈঠকে অমুক গেলেন না, এটা নিয়ে আপনাদের সময় ব্যয় করতে হয়, সংবাদ মাধ্যমকে অনেকটা স্পেস ছাড়তে হয়, কোনো দরকার নেই। ইউনাইটেড অপোজিশন থাকলে আমরা যারা ক্ষমতায় আছি আমাদের পক্ষেও সুবিধে। না, সেটা কিছু সংবাদ মাধ্যমের হতে পারে, আমাদের নয়। বৈশ্বনাথ দা, আসলে দেশের সবচেয়ে বড় বিপদ হলো নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার এবং তার বিরুদ্ধে বিজেপি বিরোধী সমস্ত শক্তি এক ছাতার তলায় আসুক, এটা সবাই আজকে চেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং সোনিয়া গান্ধী চেয়েছেন, শরদ পাওয়ার চেয়েছেন, স্ট্যালিন চেয়েছেন, তেজস্বী যাদব চেয়েছেন, ইয়েচুরি সাহেব চেয়েছেন, হেমন্ত সোরেন চেয়েছেন। এই সবাই মিলে চাইছে যে দেশের সম্পদ যারা বিক্রি করছে, দেশের যারা বেকারকে আরও বেকার করে দিল, যাদের আমলে দেশের পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের আকাশ ছোঁয়া দাম, যারা দেশকে আজকে পথে বসাচ্ছে, সারা পৃথিবীর যারা কাছে ভারতবর্ষের ভাবমূর্তিকে মলিন করছে, যারা বিভাজনের রাজনীতি করছে, তাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে সবাইকে এক ছাতার তলায় নিয়ে। এখানে খোঁচাটা একদম শুরুতে সন্ময়দা দিয়ে দিয়েছেন। আমি একটু আপনাকে ধরিয়ে দিই বৈশ্বনাথ দা। সন্ময়দা শুরুতেই বলেছেন ভালো লাগছে মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া গান্ধীর নেতৃত্ব মেনে নিচ্ছেন। আপনি কি বলবেন? নেতাকে, এটাই তো সবথেকে বড় প্রশ্ন। আসলে এই যে সন্ময় বাবু চাইছেন যে কি করে ঝগড়া লাগা, বিজেপির যেটা কাজ হলো, ওনারা বুঝতে পেরেছেন যে শতাংশ হিসাবে ভোট হলে তাহলে 2019-এ 303 সিট পেয়েছে, কিন্তু শতাংশ হিসাবে কিন্তু বিজেপির থেকে বিজেপি বিরোধী মানুষ ভোট দিয়েছে। 1:1 যদি 545টা আসনে লড়াই হয় তাহলে 2024-এ বিজেপির পরাজয় নিশ্চিত। এটা ওনারা বুঝতে পারছেন, তাই জন্য ওনারা চাইছেন যে বিরোধী রাজনৈতিক দলগুলি যদি বিভাজিত হয়, ভোটকে যদি ভাগ করে দেওয়া যায়, তাহলে ওনারা সুবিধা পাবেন। কিন্তু এবারে ওনাদের সেই আশার গুড়ে বালি, এবারে সব বিরোধীরা মানে নারদের ভূমিকা নিয়েছে বিজেপি। আমি আসবো বৈশ্বনাথ দাস, প্লিজ প্রত্যেকে একটু সংক্ষেপে বলবেন। কৌস্তব, এটাই সব থেকে বড় প্রশ্ন, কে কার নেতৃত্ব মেনে নেবেন? কংগ্রেসও তাহলে বুঝলো যে এখানে নেতা হয়ে নয়, সহযোদ্ধা হয়ে আসতে হবে। কৌস্তব, আপনার কথা শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার পেলাম, বলুন।
হ্যাঁ, বলছি সন্ময়দা যে কথাগুলো বললো অ্যাবসলিউটলি রিডান্ডেন্ট। সন্ময়দা নীতি নৈতিকতা বোধ নেই বলে কংগ্রেস থেকে বিজেপিতে গেছেন। এবং আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, আজকে দেখুন এই যে সোনিয়া গান্ধীর চেয়ারম্যানশিপে আজকে যে মিটিংটা হলো, সেখানে খুব ইম্পর্টেন্ট যে কথাটা সোনিয়া গান্ধী বলেছে যে সমস্ত লাইক মাইন্ডেড পার্টিস তারা এক জায়গায় আসছে, যারা ভারতবর্ষের সংবিধানকে যারা মর্যাদা দেয়, যারা ভারতবর্ষের ফ্রিডম মুভমেন্টের ভ্যালুজ এবং প্রিন্সিপালস কে যারা মর্যাদা দেয়, তারা সবাই আজকে এক জায়গায় এনে একটা, আমরা যে প্রচেষ্টাটা, আমাদের বক্তব্য হচ্ছে যে ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করতে হবে, ভারতবর্ষের মানুষের মৌলিক অধিকার। এগুলো একদম ঠিক, কিন্তু আজকের বৈঠক খুব প্র্যাকটিক্যাল বৈঠক হয়েছে। এখানে কিন্তু এই আলোচনা হয়েছে সব দলের নিজেদের কম্পালশন আছে, সেই কম্পালশন ভুলে কাজ করতে হবে, এটা আলোচনা হয়েছে আজকের বৈঠকে। আমি আসবো, কিন্তু বিজেপি যতটা বলছে তাদের কিচ্ছু এসে যায় না। শুধু এই বিরোধীরা এক ছাতার তলায় আসছে, তারা আরো শক্ত করে নিজেদের হাতটা ধরবে এটাই নয়, আরো অশনি সংকেত রয়েছে বিজেপি শিবিরের জন্য। শুরুতেই আপনাদের বলছিলাম না, জনপ্রিয়তা কমছে নরেন্দ্র মোদীর। দেখুন, চব্বিশের মহারণের আগে অশনি সংকেত পদ্ম শিবিরে। এক সর্বভারতীয় সমীক্ষা অনুযায়ী দ্রুত জনপ্রিয়তা হারাচ্ছেন নরেন্দ্র মোদী। তৃতীয়বার তাঁকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান এমন মানুষের সংখ্যা দিন দিন কমছে। দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান, এই প্রশ্ন করা হয় সমীক্ষায়। গত বছর আগস্টে 66% ভারতীয় বলেছিলেন তাদের পছন্দের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবছর আগস্টে তা কমে দাঁড়িয়েছে মাত্র 24%, অর্থাৎ এক বছরে মোদীর জনপ্রিয়তা কমেছে 42%। পিছোচ্ছেন মোদী, এগোচ্ছেন দিদি। পছন্দের প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা গত বছরের তুলনায় প্রায় 4 গুণ বেড়েছে। সমীক্ষার ফল অনুযায়ী গত বছর আগস্টে 2% দেশবাসী বলেছিলেন প্রধানমন্ত্রী হিসেবে তাঁরা মমতাকে চান। 2021-এর আগস্টে তা বেড়ে 8%। পর্যবেক্ষকদের একাংশের মতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে যখন বিজেপি বিরোধী জোটের সলতে পাকানোর কাজ চলছে জোর কদমে, তখন এই সমীক্ষার ফল নিঃসন্দেহে বিজেপির চিন্তা বাড়াবে এবং তৃণমূলকে উৎসাহ যোগাবে। নিউজ 18 বাংলা। সৌম্যদা, এটা একটা সমীক্ষা। সৌম্যদা, শুনতে পাচ্ছি না আপনার কথা? হ্যাঁ, এবার হ্যাঁ, হ্যালো। এই ধরনের সমীক্ষা বিভিন্ন সময় চলবে এবং আপনি যদি এক্স অ্যাক্সিস অর্থাৎ আনুভূমিক অক্ষে সময়কে রাখেন, তাহলে ওয়াই অ্যাক্সিসে এই ধরনের পরিবর্তনগুলো লক্ষণীয় হবে। খুব স্বাভাবিক এই সময় একটু জনপ্রিয়তা প্রধানমন্ত্রী কমতেই পারে, কারণ যে অতিমারী পরিস্থিতি এবং তারপর যে আর্থিক পরিস্থিতির মধ্যে দিয়ে দেশ চলছে, তাতে সাধারণ মানুষের একটি রাজনৈতিক দল যখন পরপর দুবার ক্ষমতায় থাকে, তখন এই ধরনের একটা কমের দিকে যাওয়ার ট্রেন্ড অনেক সময়ই থাকে। কিন্তু আমার মনে হয় এই ট্রেন্ডটার জন্য একটি উত্তরপ্রদেশ নির্বাচন অবধি অপেক্ষা করা উচিত। আর আপনি এর আগে যে অপোজিশন ইউনিটির কথা বলছিলেন, অবশ্যই অপোজিশন ইউনিটিতে যেমন পাটিগণিত আছে তেমনি তার সঙ্গে রসায়ন আছে। আমি একটু অন্য কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেক জায়গায় কিন্তু অপোজিশন ইউনিটি নয়, অপোজিশনদের মধ্যে লড়াইটা গুরুত্বপূর্ণ। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটা উদাহরণ দিই, কেরালাতে যেমন যদি বামপন্থী এবং কংগ্রেসীরা মনে করেন জোট করবেন, তাহলে কিন্তু বিজেপির ভোট বেড়ে যাবে। সুতরাং এই ধরনের একবারে সাদা বাংলায় অপোজিশন ইউনিটির কথা যেটা বলা হচ্ছে, সেটা কিন্তু রাজ্যে রাজ্যে বিভিন্ন ভাবে পরিবর্তিত হবে। আমার মনে হয় এই বিষয়গুলো বিজেপিও ভাবছে এবং বিরোধী রাজনৈতিক দলগুলোও ভাবছেন, কারণ সামনে অনেকটা সময় আছে। অত্যন্ত গুরুত্ব দিয়ে এগুলো ভেবেই তারা তাদের মতন করে এগোচ্ছেন। শেষে একটা কথা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে এই যে একটা রাজনৈতিক প্রেক্ষিত আছে, আজকে সন্ময়দা, বৈশানরদা, কৌস্তুভ আমরা কথা বলতে পারছি। আমরা আশা করি আগামী 24 বা তার পরের বছরগুলোতেও আমরা এই কথা বলার অধিকারটুকু রাখবো, যে রাজনৈতিক দলই আসুন না কেন। আপনারা তো শেষে তালিবান নিয়ে আলোচনা করবেনই, তার বাইরে যে একটা দেশে আমরা থাকতে পারছি, এটাই আমাদের কাছে সবচেয়ে স্বস্তি। কোনো সন্দেহ নেই। তবে সন্ময়দা, আমি শুধু অ্যাড করবো, আপনাকে উত্তর অবশ্যই দিতে হবে, আমি শুধু অ্যাড করবো, কথাতেই আছে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, মেক্স আ ওম্যান পারফেক্ট অলসো। এখন 2024-কে টার্গেট রেখে এখন থেকে যে ভুলগুলো আগের বারে হয়েছিল, যে জোটবদ্ধ হওয়ার চেষ্টা করে করা যায়নি, শোধরাতে যাবে তৃণমূল কংগ্রেস সহ সমস্ত দল। বিজেপির জন্য এটা সত্যিই চাপের, অস্বীকার করার কোন জায়গা আছে?
আমি পিউ একটা কথা প্রথমেই বলি, যে সমীক্ষার কথা আপনারা বললেন যে হ্যাঁ সমীক্ষাতে দেখা যাচ্ছে, সেটা তো অস্বীকার করে লাভ নেই, রিয়েলিটিকে অস্বীকার করে লাভ নেই, কিন্তু আমার পাশাপাশি সমীক্ষার দুটো দিক আপনারা দেখালেন না। সেটা হচ্ছে এই বিজেপিরই যোগীর, অমিত শাহ, এদের দুজনেরই কিন্তু পার্সেন্টেজটা বেড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে 8% পেয়েছেন তার আশেপাশে আছে, একটু ভালো করে দেখবেন। অর্থাৎ বিজেপির হয়তো শিফট হয়েছে, এটাও হতে পারে যে অমিত শাহ থেকে কেউ হয়তো মোদী থেকে অমিত শাহকে কেউ পছন্দ করছেন বা কেউ যোগীজিকে পছন্দ করছেন, এটা একটা ব্যাপার। 2 নম্বর হচ্ছে যে পয়েন্টটা, মানে আপনি বলছেন বিজেপির জনপ্রিয়তা কমেনি, মোদির কমলেও। মোদি তো পোস্টার বয়, কোচ তো ভাসছেন। না 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 না, আমি এত সরলীকৃত সরকারটাই তো বিজেপি সরকার নয়, সরকারটা তো মোদি সরকার। সমীক্ষার পুরো পার্টটা, সরকারটা তো বিজেপি সরকার নয়, এটা একটা। দ্বিতীয় যে পয়েন্টটাতে আমি আপনাকে উল্লেখ করব সেটা হচ্ছে ইটস আ লং ওয়ে টু গো। 2.5 বছর এখন সামনে রয়েছে। শুভময়দার কথা সূত্র ধরে বলি, অতিমারি পর্যায়ের মধ্যে জনপ্রিয়তা কমে এবং অল ইন্ডিয়া নানান ধরনের ক্রাইসিস রয়েছেন, মানুষের নানান ধরনের চিন্তা ভাবনা রিফ্লেক্টেড হচ্ছে, কিন্তু সিচুয়েশনটা একটা জায়গায় যখন কন্ট্রোল হবে তখন দেখবেন আপনি যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে কিন্তু ভারতীয় জনতা পার্টি, মানে অতিমারিতে পারফরম্যান্স ভালো নয়, এটা তো স্বীকার করতে হবে। অতিমারিতে কমছে মানে অতিমারিতে পারফরম্যান্স আপ টু দ্য মার্ক নয়। মুশকিলটা হচ্ছে এত সরলীকৃত ব্যাখ্যা এগুলোর চলে না। সেটা হচ্ছে মানুষের ওপিনিয়ন বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষিতে কখনো ফ্লাকচুয়েট করে, কিন্তু তার মানেই নয় যে কারোর জনপ্রিয়তা ধস নেমে গেল, 2024-এ পরিবর্তন এসে গেল। 2024-এ অনেক ইস্যুস আছে, অনেক ফ্যাক্টরস আছে, সেগুলোকে অ্যাসেম্বল করে 2024-এর ইলেকশন হবে। 2024-এর ইলেকশনটাকে এক্ষুনি রাতারাতি এই সমীক্ষার সঙ্গে জুড়ে দেওয়াটা আমার মনে হয় রাজনৈতিকভাবে কোনো প্রাজ্ঞতার কাজ হবে না। আমি আসবো, মুখিয়ে আছেন বৈষ্ণবদা উত্তর দেওয়ার জন্য। আমরা তো সমীক্ষার রেজাল্ট দেখালাম আপনাদের। একটা কথা বলি, এটা সাধারণ মানুষের মনের কি অবস্থা সেটা একটা বিচার করা যায় যদি আপনি আম জনতার সঙ্গে মিশে যান। যেমন আমাদের প্রতিনিধি আজ একদম মিশে গিয়েছিলেন রাখির বাজারে। আপনারা জানেন রবিবার দিন রাখি, এবং সেই রাখির বাজারে গিয়ে আমরা দেখলাম মোদির মুখ দেওয়া রাখি, মমতার মুখ দেওয়া রাখি, এই দুটোই বেশি চলছে। কিন্তু এই রাখির বাজারে কে কাকে টেক্কা দিচ্ছে? মোদি বেশি উঁচুতে জনপ্রিয়তায়, নাকি মমতা ছাপিয়ে যাচ্ছেন? দেখুন। ও যত ভেঙাবে ও জিনিস কাটবে, জিনিস ক্ষয় হয়ে যাবে, ও ভেঙাবে দিদি। दीदी आप सुनती भी नहीं हो। আপনি আগে দিল্লিতে গিয়ে দিল্লিতে সামলাম তো, দিল্লিতে একটা সর্বনাশ করে দিয়েছে। সামনেই রাখি, আর্মেনিয়াম স্ট্রিট, চীনা বাজার, পণ্ডিত পুরুষোত্তম স্ট্রিটে জমজমাট রাখির বাজার। হরেক রকম রাখির সম্ভার। আলাদা করে নজর কাটছে ঘাসফুল আর পদ্ম ফুলের প্রতীকের রাখি। পাশাপাশি ঝুলছে মমতা ও মোদির ছবি দেওয়া রাখি। এই তো বিগত লকডাউনে 2 বছরের তুলনায় এই বছরে রাখির বাজার আমরা খুব ভালো পেয়েছি। আমার প্রায় ধরুন 10,000 পিস বানিয়েছিলাম, আমার সব বেরিয়ে গেছে, এখন হয়তো খুব বেশি হলে 200-300 পিস মাল আছে। 21-এর কুরুক্ষেত্রে বিজেপির স্বপ্নভঙ্গ। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর কুর্সিতে মমতা। Victory of the Bengal people and victory of the country and victory of democracy. রাখির বাজারেও মোদিকে টেক্কা মমতার। মমতার ছবি দেওয়া রাখি বিকোচ্ছে বেশি, দাবি বিক্রেতাদের। অনেক জায়গায় তো মোদি রাখি এক জায়গায় বিক্রি হচ্ছে, কিন্তু তার থেকে আমাদের মমতা রাখি প্রচুর বিক্রি হচ্ছে, প্রচুর সেল ভালো আমাদের। সবাই মমতা, গ্রামগঞ্জে এসে বলে মমতা রাখি চাই। কার ডিমান্ড বেশি, মমতার রাখি না মোদির রাখি? মমতা। এই ধরনের মমতা রাখি ছেয়ে গেছে গোটা রাখির বাজারে। শুধুমাত্র কলকাতা নয়, জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে মানুষজন এখন এই ধরনের মমতা রাখিরই খোঁজ করছেন। ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা। বৈশ্বনাথদার মুখের হাসিটা চওড়া হচ্ছে। বৈশ্বনাথদা, না আসলে সমীক্ষাতেও মমতা ব্যানার্জি এগিয়ে যাচ্ছেন, রাখিতেও মমতা ব্যানার্জি এগিয়ে যাচ্ছেন। 2024 সালেও মমতা ব্যানার্জির নেতৃত্বে লড়াইটা যে জোরদার হবে এবং বিজেপি পরাজিত হবে, মোদি পরাজিত হবে, এটা আজকের তারিখে প্রায় নিশ্চিত হয়ে যাচ্ছে। আসলে এখন অনেক রকম ভাবে চেষ্টা চলবে। ওরা যেটা চেষ্টা করে, বিরোধী ভোটকে ভাগ করো, ঝগড়াঝাটি লাগাও, কি করে একে কে অন্যের বিরুদ্ধে করো, এই ধরনের ওরা চেষ্টা করবে।
কিন্তু আজকে যেটা মনে হচ্ছে দেশের পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে, যে কোভিড পরিস্থিতিতে উনি বলছিলেন কোভিড পরিস্থিতিতে জনপ্রিয়তা কমে, কোভিড পরিস্থিতিতেই তো বেঙ্গলে ভোট হলো। মমতা ব্যানার্জি তৃতীয়বারের জন্য এখানে হ্যাট্রিক করে জিতলেন এবং 213টা আসন জিতলেন। 1000 বিজেপির নেতা এসেছিলেন, প্রধানমন্ত্রী ডেলি প্যাসেঞ্জার আমরা সেটা দেখেছি। সন্ময়দা, রাখির বাজার এটা যদি কোনো মাপকাঠি নয়, জাস্ট একটা উদাহরণ। আমার খালি বারবার মনে হচ্ছে যে বৈষ্ণবদের অবস্থা এখন এমন জায়গায় পৌঁছেছে, রাখি কোথায় বেশি বিক্রি হচ্ছে সেই দেখে সরকারে যাবে দিল্লিতে। আরে বাংলার বাইরে একটা পঞ্চায়েত নির্বাচন জিতুন, কোনো একটা রাজ্যে, যে কোনো একটা রাজ্যে একটা পঞ্চায়েতে সিট জিতুন, তারপর আমি বৈষ্ণবকে বলবো 2024-এর খোয়াব দেখবেন। ঘটনা হচ্ছে রাখি বিক্রি দিয়ে প্যারামিটার পাচ্ছেন যে দিদি আমাদের প্রধানমন্ত্রী হবেন, এইসব আবোল তাবোল কথা সেটা তো আলোচনা বসে বলেন। আপনি আলোচনাটাকে কেন অস্বীকার করবেন? না না, নিউজ চ্যানেলে সেটে বসে সব তাহলে মানবেন না সেটা। আরে বৈষ্ণব আপনার কাছ থেকে একটু সেন্সিবল রাখিতে কে জনপ্রিয় তাই দিয়ে ভোটের বাজার ঠিক হয় না। হ্যাঁ কৌস্তব কিছু বলতে চাই, দ্রুত সন্ময়দা আসবো। কৌস্তব এখন কার ছবি দেওয়া রাখি বিক্রি হচ্ছে, কার ছবি দেওয়া হনুমান টুপি বিক্রি হচ্ছে, এগুলো তো প্যারামিটার নয় রাজনীতিতে। যেটা রাজনীতির কথা সেটা আমি বলছি, সেটা হচ্ছে দেখুন আজকের যে আলোচনা, সেখানে এই যে বিজেপির যে এত মাথা ব্যথা কে প্রধানমন্ত্রী হবে, এটা তো কেউ বলছে না কে প্রধানমন্ত্রী হবে। এখন মূল উদ্দেশ্য যেটা হচ্ছে ভারতবর্ষে একটা কাউকে তো ভারত করে এগোতে হবে কৌস্তব, নাই বলুক কেউ, কারণ অন্তর্লিখিত লোকটার নাম নরেন্দ্র মোদী। না না না, নো, আপনি এটা বললে হবে না, কখনো এইটা এজেন্ডা নয়। এজেন্ডাটা হচ্ছে ভারতবর্ষের একটা অপ্রেসিভ সরকারকে তুলে ছুঁড়ে ফেলতে হবে। কৌস্তব আপনি বাস্তব বর্জিত কথা বলবেন যদি এটা স্বীকার না করেন। আমি জানি না, আমি শুভময় আমাদের সঙ্গে আছেন, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যদি নির্দিষ্ট মুখ দেওয়া না যায় শুভময়দা সম্ভব। আমরা 2021-এ এ রাজ্যে দেখলাম মমতার মতো মুখ নেই বলে নাকি বিজেপি হেরেছে, এটাও তো একটা কারণ। কৌস্তব আসছি শুভময়দা। একদম মানে মুখের কথা আসছে, এখন মুখের চেয়েও বড় হচ্ছে মানুষ কি ভাবছে সেটা নয়। রাখি ভাবছে যে বিজেপির শ্যাম রাখি না তৃণমূলের কুল। এই যে মানে গোটা রাখির বিষয়টার মধ্যে দিয়ে রাজনীতিকরণ আমাদের এই জায়গায় সত্যিই তো যে মুখটা উঠে আসছে, এবং সেখান থেকে আপনি যে প্রশ্নটা তুলেছেন খুব গুরুত্বপূর্ণ, যে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্যে একটা রাখির ওপর মুখ বা যে কোনো ভাবেই হোক, যে কোনো জায়গায় পোস্টারেই হোক প্রচারেই হোক, মুখটা কতটা গুরুত্বপূর্ণ। এবং দ্বিতীয় প্রশ্নটা অবশ্যই যে ভারতের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ বিরোধী নেত্রী হিসেবে কতটা কট্টর দিতে পারবে নরেন্দ্র মোদীর সঙ্গে। এই যে একটু আগে সমীক্ষার কথা বললেন, যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে সমর্থন বেড়েছে 8% হয়েছে, আমার কিন্তু সত্যি একটা জানার ইচ্ছে যে এই যে ভোটের যে ডেটা, তার মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে হয়তো দেখা যাবে যে এই প্রবণতাটা অনেক বেশি, তুলনায় অন্য রাজ্যে খুব স্বাভাবিকভাবেই কম। অর্থাৎ ভারতবর্ষে কিন্তু 2024 নির্বাচনে বৈষ্ণব দ্বারা অবশ্যই প্রচুর বেশি আসন পশ্চিমবঙ্গে পাওয়ার সম্ভাবনা আছে, এই নিয়ে কোনো সন্দেহই নেই। কিন্তু সারা ভারতের প্রেক্ষিতে সেই আসনটা কিন্তু কখনোই একটা সংখ্যার থেকে বেরোতে পারে না, এবং সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রচুর আসন পেল, এটা হতে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস যদি 100 বা তার বেশি আসন পায়, তারা তখন অন্য রাজনৈতিক দলের নেত্রীকে কতটা প্রধানমন্ত্রীর মুখ হিসেবে মেনে নেবে, বা ধরুন আমাদের যে সপা বা বসপা তারা কি বলবে, এই প্রশ্নগুলো কিন্তু থেকে যায়, যার সমাধান সত্যি আজকের দিনে চট করে বলা সম্ভব নয়। একদম সৌমদা যথার্থ ব্যাখ্যা করলেন। তবে এরপরে আমরা একটু ত্রিপুরার দিকে নজর ফেরাবো। আগে একটা বাইট আপনাদের শোনাই, একটা বক্তব্য এক জনসভায় এক বিজেপি বিধায়ক, ত্রিপুরার শাসক দলের বিধায়ক কি বলেছেন আগে শুনুন। মমতা ব্যানার্জি উস্কানিতে 25 বছর যে সরকার 25 বছর ধরে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে বিপ্লব কুমার দেবের নেতৃত্বে, সেই সরকারের উপর আঘাত করার চেষ্টা করছে। আমি আপনাদের কাছে আবেদন করব, তালিবানি কায়দায় এদের আক্রমণ করতে হবে, এয়ারপোর্টে নামলে তাদেরকে আক্রমণ করতে হবে। সরকারকে রক্ষা করবো। অরুণ ভৌমিক বিজেপির বিধায়ক ত্রিপুরায় বলছেন তালিবানি কায়দায় তৃণমূলকে আক্রমণ করতে হবে। আপনাদের জানিয়ে দিই অরুণ ভৌমিক এখন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি ত্রিপুরা থেকে। অরুণ বাবু আপনাকে স্বাগত জনতার দরবারে, এখানে আছেন অরুণ বাবু, স্বাগত আপনাকে জনতার দরবারে। একটু কাইন্ডলি ব্যাখ্যা করবেন তালিবানি কায়দা কেন বলেছেন, কি বলতে চেয়েছেন? এটা হয়েছে কি, আমাদের তো সিপিএম এর দ্বারা নির্যাতিত হয়ে 25 বছর সংগ্রাম করে আমরা বিপ্লব দেবের নেতৃত্বে, বিপ্লব দেব এমন একজন লোক
দিল্লিতে 18 বছর ছিলেন, বিজেপি অফিসে কাজ করেছেন, বিভিন্ন স্টলওয়ার্ডের সঙ্গে কাজ করেছেন। এসে এইখানে দায়িত্ব নিয়ে আমরা লড়াই করেছি মার্কসিস্ট পার্টির বিরুদ্ধে। সেই সময় কিন্তু কেউ ছিল না তৃণমূল। আমি তৃণমূলের একজন ফাউন্ডার মেম্বার। 98-তে আমরা তৃণমূল করেছি। সে হোক না, তৃণমূল চেষ্টা করছে ত্রিপুরায় ঢোকার, কোনো সন্দেহ নেই। তারা রাজনৈতিক দল রাজনৈতিক ভাবে চালাবে। আপনি তালিবানি কায়দায় আক্রমণ বলতে কি বলেছেন? আমি তালিবানি কায়দায় আক্রমণ বলতে আপনি একটু শুনুন। এরা তো ত্রিপুরায় কোনো সময় মনোযোগ দেয়নি। আমি অনেক টাকা খরচ করেছি নিজে থেকে। আমিও ক্যান্ডিডেট ছিলাম তৃণমূলের, আমি জানি তৃণমূল। আমরা 98-এ ক্যান্ডিডেট দিয়েছি, পরবর্তী সময় বিভিন্ন সময় আমরা প্রার্থী দিয়েছি পার্লামেন্টে। তারা কোনো সময় মনোযোগ দেয়নি। এখন অল অন এ সাডেন যখন একটা পিসফুল রাজত্ব চলছে ত্রিপুরায়, যখন ডেভেলপমেন্ট হচ্ছে নরেন্দ্র মোদীর কল্যাণে এবং বিপ্লব দেবের অ্যাক্টিভ সহায়তা, সেখানে এরা এসে আমাদের ডিস্টার্ব করার চেষ্টা করছে। আমি তালিবানি কায়দা বলেছি সেটাকে সিরিয়াসনেসটা বোঝানোর জন্য। তালিবানি কায়দা তারা যেমন অল অন এ সাডেন এসে আমাদের পুলিশ অফিসারকে, এসপি কে, ডিএসপি কে, অন্যান্য অফিসারদের ধমকাচ্ছে, চমকাচ্ছে, ওই সেন্সে আমি বলেছি যে আমরাও তালিবানের যে ছবি অরুণ বাবু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আফগানিস্তান উত্তাল, তালিবানিরা রাস্তায় বেরোচ্ছে, নির্বিচারে গুলি চালাচ্ছে, নিজেদের পছন্দ মতো কিছু না হলেই গুলি, মহিলাকে গুলি, শিশুকে গুলি, পুরুষকে গুলি, এটাই তালিবানি কায়দা। আপনি কি বলতে চাইছেন? না না, সেই সেন্সে বলিনি, আমি তালিবানের মধ্যে পড়ি না। তালিবানের যে হ্যাঁ, অরুণবাবু যেটা বলছেন তার মধ্যে যেটা মূল তথ্য, এটা কিন্তু নজর করতে হবে। সেটা বলছেন যে এই যে বামপন্থীদের বিরুদ্ধে যে আন্দোলন, তাদেরকে যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে সরানোর জন্য তৃণমূলের তুলনায় বিজেপি যে বেশি সুবিধাজনক পরিস্থিতি সৃষ্টি করেছে এবং মূল লক্ষ্যটা যে বামপন্থীদের সরিয়ে দেয়া, এতে কিন্তু দোষের কিছু নেই। আমাদের দেশের গণতান্ত্রিক পরিস্থিতি যা আছে তাতে যদি তৃণমূল কংগ্রেস বা বিজেপি মনে করে যে বামপন্থীদের সরানোর জন্য একটা কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে এগোতে হবে, তাতে দোষের কিছু নেই। কিন্তু মুশকিলটা হচ্ছে সেই গণতান্ত্রিক পদ্ধতি থেকে আমরা যতটা সরে আসবো, আমরা যতটা আদর্শচ্যুত হব আমাদের সংবিধান ভিত্তিক এবং সংসদীয় গণতন্ত্র থেকে, তখন কিন্তু এই তালিবানি প্রশ্নগুলো উঠবে, তালিবান শব্দটা বারবার আমাদের সামনে আসবে। আজকে আমাদের পক্ষে খুব মঙ্গলজনক যে এই যে আফগানিস্তানের ঘটনা আমাদের প্রতি মুহূর্তে সাবধান করে দিচ্ছে তালিবান শব্দটা ব্যবহারের ক্ষেত্রে। আমাদের কিন্তু একটু দৃঢ়প্রতিজ্ঞ থাকতে হবে, যে রাজনৈতিক দলেরই হই না কেন আমরা, যে এই তালিবান বা তালিবানি শব্দবন্ধগুলোর থেকে যতটা দূরে থাকার এবং সকলে মিলে নিন্দা করার। খুব দুঃখের যে চীনের মতো দেশ, পাকিস্তানের মতো দেশ, অনেক দেশ এবং এমনকি আমেরিকা পর্যন্ত, তারাও কিন্তু কিছু কিছু জায়গায় তালিবানিদের কিছু কিছু বিষয় মেনে নিচ্ছে। আমার ধারণা ৭১ যুদ্ধের সময় যেভাবে আমাদের দেশ প্রতিবাদ করেছিল পাকিস্তানের বিরুদ্ধে এবং বাংলাদেশের লড়াইকে নেতৃত্ব দিয়েছিল, যদি খুব অসুবিধা না থাকে বৈদেশিক নীতিতে, তাহলে কিন্তু ভারতবর্ষ সারা বিশ্বে নেতৃত্ব দিক এই তালিবানিদের অত্যাচারের বিরুদ্ধে। একদম। এবং তালিবান মানে ওই সেন্সে বলতে চাইনি, বলছেন যিনি বলেছেন। আমাদের সঙ্গে লাইভ রয়েছেন অরুণ ভৌমিক, বিজেপির বিধায়ক ত্রিপুরার। আমি শোনাবো কুণাল ঘোষ, যিনি ত্রিপুরার দায়িত্বে রয়েছেন তৃণমূলের তরফ থেকে, কি বলছেন। আমি দিলীপ ঘোষকে অনুরোধ করব, বিজেপির বিধায়ক অরুণ ভৌমিক প্রকাশ্যে মাইকের সামনে বক্তৃতা করে বলছেন তৃণমূলের নেতারা এয়ারপোর্টে নামলে তালিবানি কায়দায় অ্যাটাক করুন। তালিবান শব্দটা কে বলছেন? অরুণ ভৌমিক। কোন দল? ভারতীয় জনতা পার্টি। তো তালিবানি কায়দায় অ্যাটাক করুন কে বলছে? ভারতীয় জনতা পার্টি বলছে, বিজেপি বলছে। ফলে আফগানিস্তানে যার নাম তালিবান, ত্রিপুরায় তার নাম দিলীপ বাবুর পার্টি, ভারতীয় জনতা পার্টি। আফগানিস্তানে যা তালিবান, ত্রিপুরায় সেটাই বিজেপি। অরুণ বাবু বলছেন তৃণমূল। কুণাল ঘোষ, এটা দলের ভাবমূর্তি খারাপ হচ্ছে। এটা কুণাল ঘোষকে বলুন, কুণাল ঘোষ কবে জেলে যাবে আবার সেটা জিজ্ঞেস করুন ওনাকে। উনি তো 3.5 বছর সারদা মামলায় জেলে ছিলেন। ওনার বড় বড় কথা বলার কি আছে? আমি তো শুনি ওনাকে। উনি এসেছিলেন, দৌড়ে পালালেন কেন? উনি তো রাজনৈতিক ভাবে আমাদের মোকাবিলা করতে পারেন। ওনারা এইভাবে উনি তো রাজনৈতিক মতামত দিচ্ছেন। আপনি তালিবানি কায়দা বলেছেন, উনি বলছেন যা আফগানিস্তানের তালিবান, এখানে সেটাই ত্রিপুরায় সেটাই বিজেপি। শুনতে পাচ্ছেন অরুণ বাবু? না কোনো যান্ত্রিক সমস্যা হয়েছে? বৈশ্বনাথ দা, হ্যাঁ বলুন বৈশ্বনাথ দা।
আমি বলছি যে ওনার তো প্রথমত ক্ষমা চাওয়া উচিত। অরুণ বাবু যিনি বলছেন সিনিয়র লিডার, ওনার তো উনি যে এই কথাটা বলেছেন যে তৃণমূল আসলে এয়ারপোর্টে তার সঙ্গে তালিবানের মধ্যে অর্থাৎ গুলি চালিয়ে দিন, মেরে ফেলে দিন, মেয়েদেরকে আক্রমণ করুন, মহিলাদেরকে নির্যাতন করুন, এই ধরনের কথা তো আপনার বলা উচিত, আপনার তো ক্ষমা চাওয়া উচিত। সংসদীয় রাজনীতিতে এই ধরনের কথা বলা যায়? আপনি যে কথাগুলো ব্যবহার করেছেন আপনার তো ক্ষমা চাওয়া উচিত, আপনার এই কথাটা বলা উচিত। আপনি বলেন এইসব পাণ্ডিত্য বাংলা, পশ্চিম বাংলার কলঙ্ক, আপনি পশ্চিম বাংলার কলঙ্ক। আপনার মতো জেল খাটলে আমি মুখ দেখাতাম না। কাকে বলছেন? বৈশ্বনাথ চট্টোপাধ্যায় আছেন আমাদের সঙ্গে স্টুডিওতে। আপনি ভুল কথা বলছেন, আপনি বোধহয় ঠিক বুঝতে পারছেন না। একসময় তৃণমূলের কাজ করছে না, জন্য আমরা ক্যান্ডিডেট দিয়েছিলাম প্রাক্তন চিফ মিনিস্টার সুধীর রঞ্জন মজুমদারকে। তারপর এখানে অনেকে প্রার্থী হয়েছিল, আমিও একবার প্রার্থী ছিলাম, 10 টাকাও দেয়নি আমাকে। খুব সংক্ষেপে সোজা প্রশ্ন, আপনি কি অনুতপ্ত? আপনি কি অনুতপ্ত? বলিনি আমি। আপনি কি অনুতপ্ত? আমি কেন অনুতপ্ত হব? মানে আপনি যা বলেছেন ঠিক বলেছেন। বলিনি আমি ওই সেন্সে, তারা যে সেন্সে নিয়েছে এটা, আপনি তালিবান কথাটা ঠিক বলেছেন, কোন দৃষ্টিকোণ থেকে বলিনি আমি। না, কিন্তু এই তালিবানি কায়দাটা দেখতে পাচ্ছেন তো দেশে কি হচ্ছে। তারপরে আপনার মানসিকতা অনুতপ্ত নন। তালিবানি কায়দা এইটা বলেছি আমি। এরপর যদি হিংসা ছড়ায় তার দায়িত্ব আপনার উপর পড়তে হবে। না, ওইটা তারাই তো হিংসা ছড়িয়েছে, এখানে এসে মারধর করেছে হঠাৎ করে এসে। আমরা ওগুলো করিনি, আমরা আইনানুগ ভাবে আমাদের সরকার ব্যবস্থা নেওয়া। তালিবানি কায়দা কি আইনানুগ? তালিবানি কায়দা এরা, তাদেরকে জিজ্ঞেস করুন না, তাদের পুলিশ কেস নিয়েছে, পুলিশ তাদের বিরুদ্ধে মামলা নিয়েছে আমাদের এখানে, এবং তারা এটা চ্যালেঞ্জ করেছিল হাইকোর্টে। হাইকোর্ট রিজেক্ট করেছে, বলে যে ইনভেস্টিগেশন উইল প্রসিড। অরুণবাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সত্যি ওই সেন্সে বলতে চাইনি, কিন্তু বলে ফেলেছি। একদম যথার্থ ব্যাখ্যা করেছেন শুভময়দা। রাজনীতিবিদদের সতর্ক হয়ে এই তালিবান শব্দের প্রয়োগ করতে হবে এখন থেকে, যে নজির আবার নতুন করে শুরু হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্রে। আমরা ছোট্ট একটা ব্রেকে যাব, কিন্তু জনতার দরবারে এরপর আপনাদের দেখাবো যে রাষ্ট্র নিয়ে আমরা শেষ করলাম, যার কথা নিয়ে শেষ করলাম, সেই তালিবান কিন্তু একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারছে না। তাদের সন্ত্রাস সত্ত্বেও, তাদের বেলাগাম সন্ত্রাসেও প্রতিরোধের মুখে পড়ছে। একটা নয়, একাধিক প্রভিন্সে এই মুহূর্তে তারা বেকায়দায়। ব্রেকের পর সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি একা পাঞ্চির নয়, আমরা দুপুরে বলেছিলাম একমাত্র পাঞ্চি প্রতিরোধ করছে, একদমই নয়। ব্রেকিং নিউজ হলো বেশ কয়েকটা প্রদেশ এবং জেলায় চাপে পড়েছে তালিবান। আফগানিস্তানে বাড়ছে প্রতিরোধ করছে নর্দার্ন অ্যালায়েন্স, সঙ্গে আফগান সেনা যোগ দিয়েছে। আফগানিস্তানের 3 জেলা তালিবান মুক্ত হলো। 3 জেলা কি কি এবার ছবিতেও দেখাবো আপনাদের। পাঞ্চির তো আগেই হয়েছিল একটি প্রদেশ, এবার পুলে হিসার আফগান সেনার দখলে। দেহ-ই-সালাহ এবং বানু, এই দুটো জেলাও এই মুহূর্তে তালিবান মুক্ত। মানে যুদ্ধ চলছে। আফগানিস্তান কি গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে? এই প্রশ্ন আসছে। তালিবান কিন্তু একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারছে না। এই মুহূর্তে সব থেকে বড় খবর, উল্লাস তালিবান বিরোধীদের উল্লাস, কারণ তারা দুটো ছোট জেলা হলো তালিবান মুক্ত করতে পেরেছে। পাঞ্চির তো দখলই করতে পারেনি তালিবান। আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা আছেন এই পর্বে নতুন আলোচনায় আসুন, পরিচয় করিয়ে দিই। জ্যোতির্ময় বন্দ্যোপাধ্যায়, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, কর্নেল কৌশিক সরকার আমাদের সঙ্গে রয়েছেন, শুভময় মৈত্র আগে থেকে আমাদের সঙ্গে ছিলেন। এবার আসুন পাঞ্চির কিভাবে প্রতিরোধের পাঁচিল তৈরি করছে সালেহ এবং মাসুদ, দুজনে কিভাবে প্রাচীরের মতো দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন তালিবান বিরোধী মুভমেন্টে। দেখুন। শুধু পাঞ্চির, উত্তর আফগানিস্তানে হিন্দুকুশের কোলে এই এক টুকরো মাটি এখন তালিবান বিরোধী লড়াইয়ের শক্ত ঘাঁটি। আমরুল্লাহ সালেহের নেতৃত্বে পাঞ্চিরেই জড়ো হচ্ছে আফগান সেনা। শুক্রবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাঞ্চির পৌঁছয় 10,000 আফগান সেনা।
हम अगर सारे अफगानिस्तान लोगों ने उसको सपोर्ट किया तो हम भी उसको सपोर्ट करेंगे इंशाल्लाह। পাঞ্চিরে পাঞ্জা করছে নর্দার্ন অ্যালায়েন্স, তালিবান বিরোধী সুর চড়ছে আফগানিস্তানের অন্যত্র। প্রতিরোধ যত বাড়ছে ততই মরিয়া হচ্ছে তালিবান। রাষ্ট্রসংঘের গোয়েন্দা সূত্রে খবর, আফগানিস্তানের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছে তালিবান। টার্গেট করা হচ্ছে সেই সব পরিবারকে যাদের কেউ না কেউ পুলিশ বা সেনাবাহিনীর সঙ্গে যুক্ত। আশরাফ গনির প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন এমন লোকজনের বাড়িতেও হানা দিচ্ছে তালিবান। মার্কিন সেনা বা ন্যাটো বাহিনীর সঙ্গে কাজ করেছেন এমন আফগানের নামে হিটলিস্ট তৈরি হচ্ছে বলেও রাষ্ট্রসংঘের রিপোর্ট। ছাড় পাচ্ছেন না সাংবাদিকরাও। জার্মান সংবাদ সংস্থার এক কর্মীকে না পেয়ে তার আত্মীয়কে গুলি করে মেরেছে তালিবান। অথচ কাবুল দখলের পর এই তালিবানি দাবি করেছিল তারা নাকি বদলে গেছে, সবাইকে ক্ষমা করে দিয়েছে। কিন্তু সেসবই যে কথার কথা তা প্রতি মুহূর্তে প্রমাণ করে দিচ্ছে তালিবান। নিউজ 18 বাংলা। কর্নেল সরকার, দুপুরে আপনার সঙ্গে আলোচনা করছিলাম, পাঞ্চির উৎসাহিত করছে অন্যদের, এবার কি তার ফল পাওয়া যাচ্ছে? একদমই ফল পাওয়া যাচ্ছে। কারণ এই কথাটা আমি শুরুতেও বলেছিলাম, আফগানি নিজের লড়াইটা নিজে করবে এবং সেই জন্য এখন নর্দার্ন অ্যালায়েন্স রাস্তা দেখাচ্ছে। পাঞ্চির নর্দার্ন অ্যালায়েন্স তাদের সাথে, এবং তাদের সাথে আছে আফগানিস্তানেরই আর্মি, এবং তারা জায়গায় জায়গায় তালিবানরা পুরো রিগ্রুপ হবার আগে যে অ্যাটাকটা আনছে সেটা বহুমূল্য অ্যাটাক। এই অ্যাটাকে যদি রিগ্রুপ না করতে পারে তালিবান তার জায়গা বানাতে পারবে না এবং তাদের অসুবিধা হবে। কিন্তু এর সাথে একটা জিনিস মনে রাখতে হবে যে এই একটা এক্সটার্নাল সাপোর্ট খুব দরকার হবে এই ফোর্সটার, এবং এই ফোর্সটাই হচ্ছে ফোর্স টু রেকনভিক্ট, এবং এরাই রাস্তা দেখাবে কিভাবে আগে তালিবানের। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে, ধরুন ছোট ছোট জেলাগুলো ফাইন দখল করতে পারছে, কিন্তু আফগান সেনার কাছে কতটুকু ইকুইপমেন্ট আছে? এত বিপুল সংখ্যক তালিবান সেনা, আফগান সেনা কম নয়, কিন্তু ইকুইপমেন্ট কত? পাঞ্চিরে এই মেহমুদ শাহ যখন ছিলেন তখন উনি যা ইকুইপমেন্ট, আর্মস, অ্যামনিশন রেখে গেছেন, দ্যাট ইজ গুড এনাফ টু ফাইট এ ওয়ার। কিন্তু ওদের কন্টিনিউয়াস লজিস্টিক সাপ্লাই লাগবে, অ্যামনিশনস বলুন, ইকুইপমেন্ট বলুন, এয়ারক্রাফটস বলুন, এইগুলো লাগবে তালিবানের সাথে লড়াই করার জন্য। এর জন্য নিশ্চয়ই কোনো এক্সটার্নাল সাপোর্ট আসবে, এটাই আমরা মনে করছি। একদম কর্নেল সরকার যা বলছেন, আমি আসবো জ্যোতির্ময় বাবুর কাছে, কিন্তু তার আগে প্রতিরোধ গড়ে তুলছেন মহিলারাও। একমাত্র যে নর্দার্ন অ্যালায়েন্স একমাত্র বাহিনী প্রতিরোধ করছে, আফগান সেনারা প্রতিরোধ করছে এমন নয়, আম আফগানিরা রাস্তায় নামছেন। আজকের ছবি দেখুন, মহিলারা রাস্তায় সোচ্চার, তারা তালিবান বিরোধিতায়। কেন এই মহিলারা রাস্তায় নেমেছেন জানেন? কারণ তালিবান ক্ষমতায় দখল করার পরেই, আফগানিস্তান দখল করার পরেই বলছে না না মহিলাদের কোনো সমস্যা হবে না, তাদের সংশয় থাকার কোনো কারণ নেই, কারণ তারা অগ্রাধিকার পাবেন, কিন্তু কাজে না। তাহলে এই মহিলারা বলছেন আসলে মুখ এক মুখোশ আর এক। প্রত্যাবর্তনের পর তালিবানের প্রতিশ্রুতি, শরিয়ত মেনে মহিলারা কাজ করতে পারবেন, তবে হিজাব পরতেই হবে। কিন্তু তালিবান প্রতিদিন দেখিয়ে দিচ্ছে তারা কথায় এক কাজে আর এক। বিভিন্ন ভাইরাল ভিডিওতে এটা স্পষ্ট। শবনম দাওরান নামে এক মহিলা সাংবাদিকের অভিযোগ, তিনি হিজাব পরে পরিচয়পত্র দেখিয়েও অফিসে ঢুকতে পারেননি, কিন্তু তার পুরুষ সহকর্মীরা একই পরিচয়পত্র দেখিয়ে অফিসে ঢুকতে পারছেন। শবনমের আকুতি, আমাদের সাহায্য করুন। আরও একটি ভাইরাল ভিডিওয়ে দেখা যাচ্ছে ক্লারিসা ওয়ার্ড নামে এক মার্কিন মহিলা সাংবাদিককে। তিনি তার ভিডিও জার্নালিস্ট ও প্রডিউসার রাস্তায় নেমে কাজের অনুমতি নিচ্ছিলেন। কাবুল বিমানবন্দর চত্বরে আফগানদের কথা শুনছিলেন, তখনই তাকে মুখ ঢাকতে বলা হয়। ক্লারিসা মুখ ঢাকেনও, তারপরেও এক তালিবানকে দেখা যায় বন্দুকের বাট উঁচিয়ে হুমকি দিতে। When the fighters are told we have permission to report, they lower their weapons and let us pass. Okay, now we're going. তালিবানি আমলে চাকরি গেল আফগানিস্তানের সরকারি চ্যানেলের মহিলা সঞ্চালকেরও। গত সপ্তাহে কাজে যোগ দেন খাদিজা আমিন, কিন্তু তালিবান ক্ষমতায় এসেই তাকে বরখাস্ত করেছে।
প্রাপ্তবয়স্ক পুরুষকে নিয়ে বাজারে যেতে হবে। 12 বছরের বেশি বয়সী কিশোরদের সঙ্গে মেলামেশা নিষিদ্ধ। পুরুষদের সঙ্গে পড়াশোনা নয়, কোনো প্রসাধন নয়, পার্টিতে নাচ গান করলে শাস্তি। 8 বছর হলেই বোরখা বাধ্যতামূলক। নিচু স্বরে কথা বলতে হবে, মেয়েদের গোড়ালি যেন দেখা না যায়। নিয়ম না মানলে প্রকাশ্যে মৃত্যুদণ্ড। আফগানিস্তানের বিভিন্ন ছবি স্পষ্ট করে দিচ্ছে তালিবান আছে, তালিবানে। নিউজ 18 বাংলা। দেশের অন্ধরেই প্রতিরোধ গড়ে উঠছে। একটা একটা করে জেলা হারাচ্ছে তালিবান, কিন্তু মদদ দিচ্ছে পাকিস্তান। আফগানিস্তানে উল্কার গতিতে উত্থান তালিবানের। অনেকেরই মতে পাকিস্তানের সক্রিয় মদত ছাড়া এটা কোনোভাবেই সম্ভব নয়। যত সময় যাচ্ছে ইসলামাবাদের তালিবান যোগ ততই স্পষ্ট হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের একাংশের দাবি, আফগান সরকারকে ক্ষমতাচ্যুত করতে দীর্ঘদিন ধরেই সচেষ্ট পাকিস্তান। সৌদি আরবের কাছ থেকে পাওয়া আর্থিক অনুদান তারা ব্যবহার করেছে তালিবানকে সাহায্য করতে। পাকিস্তানের বিভিন্ন ধর্মীয় স্কুল থেকে প্রশিক্ষিত 10 থেকে 15,000 যুবককে আফগানিস্তানে পাঠিয়েছে ইসলামাবাদ। সূত্রের দাবি, তারা তালিবানের সেনা হিসেবে কাজ করেছে। পাকিস্তান একা নয়, আন্তর্জাতিক মহলে প্রশ্নের মুখে চীনের ভূমিকাও। এককালে তালিবানের বিরোধিতা করা বেজিং এবার সবার আগে স্বাগত জানিয়েছে, নানাভাবে পাশে থাকার বার্তাও দিয়েছে। বিষয়টি যে নয়াদিল্লি একেবারেই ভালো চোখে দেখছে না, বৃহস্পতিবার তা রাষ্ট্রসংঘের মঞ্চে দাঁড়িয়ে বুঝিয়ে দেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। And when we see state hospitality being extended to those with innocents' bloods on their hand, we should never lack the courage to call out this doublespeak. तालिबान के साथ या तो ओपनली या पीठ पीछे हमें संपर्क करना चाहिए ताकि भारतीय हितों की सुरक्षा हो सके, अफगानिस्तान में उनको कोई नुकसान नहीं पहुंचे। একদিকে তালিবানের উত্থান, অন্যদিকে চীন পাকিস্তানের সমর্থন। রক্তচাপ ক্রমেই বাড়ছে নয়াদিল্লির, এমনটাই মত কূটনৈতিক মহলের একাংশের। নিউজ 18 বাংলা। জ্যোতির্ময় বাবু, দেশের অভ্যন্তরে প্রতিরোধের মুখে পড়ল পাক চীনা মদত কতটা শক্তি দেবে আফগানিস্তানকে, তালিবানদের? ভীষণভাবেই। পাকিস্তান তো ইনফ্যাক্ট তালিবান তৈরি করেছেন উইথ সিআইএ এর হেল্প, সোভিয়েতদের সঙ্গে ফাইট করার জন্যে। এবং তালিবানের যে মেন কাউন্সিল, সেটাকে তো কোয়েটা কাউন্সিল বলা হয়। কোয়েটা হচ্ছে পাকিস্তানে। মেইন মাথারা এখনো যতদূর জানা আছে ওই কোয়েটাতেই বসে আছেন তারা। কোয়েটা থেকে চালাচ্ছেন অপারেশন আফগানিস্তানে। করাচিতেও 2-1 আছে। ওদের পাকিস্তান আইএসআই আর তালিবানের যোগ এ তো বহুদিন আগেই এস্টাবলিশড, ভালোভাবেই সবাই জানে তা। তালিবানের এখন আপার হ্যান্ড গেইন করে আফগানিস্তানকে ক্যাপচার করার পাকিস্তানের পক্ষে একটা ইনডিরেক্ট ভিক্টরি এগেনস্ট ইন্ডিয়া। ইন্ডিয়া এখানে পিছপা হয়ে যেতে বাধ্য, কারণ ইন্ডিয়া নর্দার্ন অ্যালায়েন্সকে অর্থাৎ অ্যান্টি তালিবান ফোর্সকে একদিন সাপোর্ট করে এসছে, কিন্তু এই মুহূর্তে নর্দার্ন অ্যালায়েন্স তো ইন ডিসঅ্যারে, আবার নতুন করে তাদের রিকনস্টিটিউট করতে হবে। ইনফ্যাক্ট নর্দার্ন অ্যালায়েন্সের ওই মাসুদ, যিনি লায়ন অফ পাঞ্চশির ছিলেন, মারা গেছেন, তার ছেলে, তিনি তো অ্যাপিল দিয়েছেন আমেরিকাকে যে আবার এসো আমাদের হেল্প করতে। সেই আবার রিপিট একই জিনিস। কাজেই এখানে ইন্ডিয়া খানিকটা অসুবিধায় আছে, কোনো সন্দেহ নেই, কম্পেয়ার টু পাকিস্তান। এবং চায়নার এখানে চট করে, চায়না প্র্যাগম্যাটিক, সে এখন বেল্ট অ্যান্ড রোড বানাচ্ছে, এসব বাজে ঝামেলার মধ্যে সে যাবে না, মানে জেনে শুনে যাবে না। আরেকটা প্রবলেম আছে, চায়নার যে জিনজিয়াং প্রভিন্স আছে সেটা আফগানিস্তানের সংলগ্ন, এবং সেখানে ওয়াখান করিডোর বলে ম্যাপে দেখলে দেখবেন নর্থ ইস্ট আফগানিস্তানের একটা আঙুলের মতো বেরিয়ে আছে, ওইটা হচ্ছে ওয়াখান করিডোর। ওই করিডোরটা তাজিকিস্তান আর আফগানিস্তানের মাঝখানে। চীনের একটা মিলিটারি বেস বসিয়েছে তাজিকিস্তানে ওই করিডোরটাকে মনিটর করতে, কারণ এই করিডোর দিয়ে অনেক টেররিস্ট তারা এই ওদের জিনজিয়াং প্রভিন্সে এসে
ওদের যে উইগুর মুসলিম একদম, একদম। মাইনরিটি আছে একদম। তাদের উদ্বুদ্ধ করে চায়নার এগেনস্টে ফাইট করতে, এবং ETIM বলে একটা অর্গানাইজেশন আছে, একদম ঠিক। ইস্ট টার্কিস্তান ইসলামিক মুভমেন্ট, তাকে আর কি সেটাও কিন্তু প্রশ্রয় একটা দিতে। সমঝোতার পথ, চীন সেই পথেও কিন্তু উইঘুর এটা দিয়েও একটা সমঝোতার পথে এগোতে চাইছে। আমি আবার আসবো জ্যোতির্ময় বাবু, আমাদের সঙ্গে অন্য গেস্টও আছেন। একটা ছোট্ট ব্রেক, কোথাও যাবে না, আরো নতুন তথ্য নিয়ে ফিরছি ব্রেকে। जो तोड़ने वाली शक्तियां हैं, जो आतंक के बलबूते साम्राज्य खड़ा करने वाली सोच है, उसका अस्तित्व कभी स्थायी नहीं होता। আফগানিস্তানের মাটিতে এবার তালিবানের নিশানায় ভারতীয় দূতাবাস। সূত্রের খবর, কাবুল দখলের পর কান্দাহার এবং হেরাটে ভারতীয় দূতাবাসে হানা দেয় তালিবান। একাধিক গুরুত্বপূর্ণ নথি লুট করে, দূতাবাসের বাইরে রাখা গাড়িও নিয়ে চলে যায়। এই পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলছেন, ভারতীয় দূতাবাসে হানা দিয়ে কি নয়াদিল্লিকে কোনো বার্তা দিতে চাইল তালিবান? এই প্রেক্ষাপটেই সরাসরি তালিবানের নাম না নিলেও শুক্রবার কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী। जो आतंक के बलबूते साम्राज्य खड़ा करने वाली सोच है, उसका अस्तित्व कभी स्थायी नहीं होता। वो ज्यादा दिनों तक मानवता को दबाकर नहीं रख सकती। ये बात जितनी तब सही थी जब कुछ आतताई सोमनाथ को गिरा रहे थे, उतनी ही सही आज भी है जब विश्व ऐसी विचारधाराओं से आशंकित है। তবে পরিস্থিতি যে ভারতের পক্ষে ক্রমেই জটিল হয়ে উঠছে তা কার্যত স্বীকার করে নিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর কথায়। বিশ্ব জুড়ে পরিবর্তিত পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। কঠিন পরীক্ষার মুখে ভারতের জাতীয় নিরাপত্তা। উদ্বেগ বাড়াচ্ছে আমেরিকার দেওয়া তথ্য। মার্কিন প্রশাসন জানিয়েছে, আফগানিস্তানের বিভিন্ন এলাকা থেকে কাবুল বিমানবন্দরে পৌঁছানোর কোনো সেফ প্যাসেজ তৈরি করা সম্ভব হয়নি। অর্থাৎ কাবুল বিমানবন্দরে পৌঁছানোই এখন বড় চ্যালেঞ্জ। বিমানবন্দরের ভেতরে তো ন্যাটো বাহিনী, কিন্তু বাইরে তালিবানি তাণ্ডব। এই পরিস্থিতিতে ভারতীয়দের উদ্ধারে বায়ুসেনার কপ্টার পাঠানোর বিষয়ে ভাবনা চিন্তা করছে নয়াদিল্লি। আফগান পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের। নিউজ 18 বাংলা। আরো আপডেট, আরো ব্রেকিং এই মুহূর্তে আপনাদের দিচ্ছি। একটু আগে পাক মদতের আলোচনা হচ্ছিল জ্যোতির্ময় বাবুর সঙ্গে। পাকিস্তানকে প্রথম আমন্ত্রণ জানালো তালিবানিরা তাদের শাসনে। বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি তিনি আফগানিস্তান যাচ্ছেন বলে খবর। খুব সময় সংক্ষেপে আমাদের শুভময়দা। হচ্ছে এই সময় আমাদের দেশকে পরিষ্কার বলতে হবে যে আমরা ওদের ওই গোলমালের নেই, যে গোলমালটা এত বছর ধরে আমেরিকা রাশিয়া মিলে পাকিয়েছে, যেখানে চীন নাক গলিয়েছে, রাশিয়া নাক গলিয়েছে, এবং পাকিস্তান তো মোটেও সুবিধের, মানে পাকিস্তানের মানুষরা ভালো, কিন্তু পাকিস্তান দেশের নেতা নেত্রীরা তো মোটেও সুবিধের নয়। এই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষকে সর্বশক্তি দিয়ে আমাদের যে ভারতবাসীরা ওখানে আছেন তাদের উদ্ধারের চেষ্টা করতে হবে এবং উচিত শিক্ষা দিতে হবে যারা আমাদের এই ভারতবাসীদের ওপর কোনো রকম অত্যাচার করবেন। এই জায়গাটা আমাদের দেশকে জোর গলায় বলতে হবে এবং সেই পথেই আমাদের এগোতে হবে, আর কোনো অপশন নেই। অনেক ধন্যবাদ শুভময়দা, জ্যোতির্ময় বাবু এবং কর্নেল সরকার, আপনাদের তিনজনকে। আমাদের সময় শেষ, জনতার দরবার এখানে শেষ করব। তবে আপনাদের জানিয়ে রাখি, সমস্ত খবরের প্রথম আপডেট নিউজ 18 বাংলায় আপনাদের সামনে আনবে। চোখ রাখুন নিউজ 18 বাংলা, আর সোম থেকে শনি রাত 8টায়।